অরুণাচল প্রদেশ ট্রিপের ডে 1-এর ভিডিওতে আমি দেখিয়েছি কলকাতা থেকে ভালুকপং পর্যন্ত আমার পুরো জার্নি। আজকে শুরু হচ্ছে ডে 2। রওনা দেব ভালুকপং থেকে দিরাঙের উদ্দেশ্যে। এই যাত্রাপথে থাকছে পাহাড়, পাহাড়ি নদী, ঝর্ণা আর একের পর এক অসাধারণ সাইট সিইং প্লেসেস। তো চলুন শুরু করা যাক। হাই, গুড মর্নিং। আজকে 2 মে আমরা রয়েছি ভালুকপংয়ে। কালকে মানে 1 মে আমরা কলকাতা থেকে ভালুকপংয়ে এসেছি। কালকে রাত্রি 8টা বেজে গেছিলো আসতে। এইটা আমাদের হোমস্টে, এই পেছনেরটা। তো আমাদের এই হোমস্টেটা একটা খুব সুন্দর একটা ভালো জায়গায় রয়েছে। আজকে সকালে ঘুম থেকে উঠে জায়গাটাকে দেখলাম। এই পেছনে একটা পাহাড় মতন রয়েছে, আর এদিকেও কিন্তু একটা পাহাড় মতন রয়েছে। তো একটা খুব সুন্দর একটা জায়গায় রয়েছে। সকালটা একটু আশেপাশে ঘুরে নিচ্ছি, দেখে নেব। আর তারপরে কিন্তু আমরা বেরিয়ে যাব ভালুকপং থেকে দিরাঙের উদ্দেশ্যে। আমাদের 8:30টার সময় বেরিয়ে যেতে হবে, তাহলে কিন্তু আমরা সমস্ত পয়েন্টগুলো দেখতে পাবো। তো তার আগে আমরা একটু আশেপাশে একটু দেখে নিই। ঘুরতে আসা মানে তো সমস্ত জায়গাগুলো যেখানে এসেছি এক্সপ্লোর করা। তো একটু দেখে নিই এখানকার মানুষজন কেমন, ঘরবাড়ি কেমন, সব কিছু দেখে নিই। তারপরে আমরা কিন্তু ব্রেকফাস্ট করে, এই হোমস্টে থেকে ব্রেকফাস্ট করে কিন্তু আমরা বেরিয়ে যাব। এটাই হলো আমাদের ভালুকপংয়ের হোমস্টে। হোমস্টেটার নাম তাকচাং হোমস্টে। দুটো পাহাড়ের মাঝখানে খুব সুন্দর একটা লোকেশনে এই হোমস্টেটা রয়েছে। সামনে রয়েছে একটা খুব সুন্দর এন্ট্রান্স গেট, আর গেটের ঠিক পাশেই রয়েছে একটা বড় বাগানবিলাস গাছ। গেট দিয়ে ভেতরে ঢুকলেই পরপর সাজানো রুমগুলো রয়েছে। রুমগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারে নতুন, আর সার্ভিসও সত্যি খুবই ভালো ছিল। আমাদের এখানে থাকার অভিজ্ঞতা খুবই ভালো হয়েছে। এখানে একটা কথা বলে রাখি, আমরা কিন্তু কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে অরুণাচল প্রদেশ ট্রিপে আসিনি। আমরা নিজেরাই পুরো ট্রিপ প্ল্যান করেছি এবং হোটেল ও রুমগুলো নিজেরাই বুকিং করেছি। তবে এই অরুণাচল প্রদেশ ঘোরার জন্য আমরা একটা ট্রাভেলার বুক করেছি। এই ট্রাভেলারের অর্গানাইজার প্রদীপ বরা, তার কন্ট্যাক্ট নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আর এই ভালুকপংয়ের হোমস্টেটা আমাদের জন্য উনি অ্যারেঞ্জ করে দিয়েছিলেন। সত্যি বলতে হোমস্টেটা আমাদের খুবই ভালো লেগেছে। আমরা প্রায় রেডি হয়ে গেছি। এখন আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তারপর বেরিয়ে যাব। তো দেখা যাক এখানে এখন কি খাবার দেয়। ভালো করেছে, ঘুগনিটা দারুণ করেছে। কেমন হয়েছে? দারুণ হয়েছে, দারুণ। ঘুগনিটা দারুণ করেছে। আমরা ভালুকপং থেকে বেরিয়ে গেছি, যাচ্ছি দিরাঙের উদ্দেশ্যে। রাস্তায় অনেকগুলো সাইট সিইং প্লেস আছে, আমরা দাঁড়াবো আর দেখবো। যে রাস্তাটা মধ্যে দিয়ে যাচ্ছি, ভীষণ ভালো সিনারি আছে। আমরা দেখতে দেখতে ভীষণ এনজয় করতে যাচ্ছি। জায়গাটায় তেল পাম্প, এখানে গাড়ি তেল ভরতে এসেছে। তেল পাম্পটা রয়েছে পাহাড়ের মাঝখানে। তো ভীষণ সুন্দর একটা জায়গা। তো সেটাই আমি এখন দেখাবো কতটা সুন্দর একটা জায়গা। তো এটা মানে সাইট সিইং নয়, কিন্তু আমার মনে হচ্ছে এটা একটা সাইট সিইংয়ের মধ্যে। চারিদিকে পাহাড় আর তার মাঝখানে এই। ভালুকপং থেকে দিরাং যাওয়ার পথে আমাদের প্রথম ট্যুরিস্ট স্পট ছিল টিপ্পি অর্কিড গবেষণা কেন্দ্র, যেটি ভালুকপং থেকে প্রায় 6 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে ঢুকতে জনপ্রতি 10 টাকার টিকিট লাগে। প্রায় 10 হেক্টর এলাকা জুড়ে গড়ে ওঠা এই গবেষণা কেন্দ্রে হাজারেরও বেশি প্রজাতির অর্কিড রয়েছে। পাশাপাশি এখানে রয়েছে অর্কিডোরিয়াম, হার্বেরিয়াম, টিস্যু কালচার, গ্লাস হাউস আর প্রচুর গাছপালা। আমরা এখন এসেছি টিপ্পি অর্কিড গার্ডেনে। তো জায়গাটা কিন্তু ভীষণ ভালো। বিভিন্ন ধরনের আসল অর্কিডগুলো রয়েছে, দেখবো সমস্ত ঘুরে ঘুরে। অনেক মানুষজন এখানে এসেছে। তো দেখা যায় কি কি ধরনের অর্কিড এখানে পাওয়া যাচ্ছে।
অর্কিড গার্ডেনের ভেতর দিয়ে একটা রাস্তা আছে, যেটা কিন্তু চলে এসেছে একদম কামেং নদীর ধারে। ভীষণ সুন্দর একটা জায়গা, ভীষণ ঠান্ডা ওয়েদার। এই অর্কিড গবেষণা কেন্দ্রটি কামেং নদীর পশ্চিম তীরে পাহাড় আর সবুজ রেন ফরেস্টের মাঝে অবস্থিত, তাই এখানকার প্রাকৃতিক পরিবেশ সত্যিই ভীষণ সুন্দর। কামেং নদীর ওপারে রয়েছে পাক্কে টাইগার রিজার্ভ, যদিও এবার সেখানে যাওয়া সম্ভব হয়নি, ভবিষ্যতে কখনো যাওয়ার ইচ্ছে অবশ্যই রয়েছে। এরপর আমরা টিপ্পি অর্কিড গার্ডেন থেকে বেরিয়ে রওনা দিলাম পরের ডেস্টিনেশনের দিকে। আজকে আমাদের ট্রাভেলার বাসে করে আমরা আমাদের গ্রুপের সবাই মিলে যাচ্ছি দিরাঙের উদ্দেশ্যে। তো সবাই একটু হাই বলে দাও। পয়সা লাগবে আয়। এরপর আমাদের যাত্রাপথের আরেকটি সুন্দর জায়গা ছিল ছারিদুয়ার তাওয়াং ওয়াটারফল। চারপাশটা তখন মেঘে ঢাকা ছিল, আর তাই মনে হচ্ছিল যেন মেঘের বুক চিরে ঝর্ণার জল নেমে আসছে। ঝর্ণার জল বাতাসের সূক্ষ্ম কুয়াশার মতন ছড়িয়ে পড়েছিল, আর পুরো জায়গাটার ফিলটাই একেবারে অন্যরকম হয়ে গিয়েছিল। এরপর আমরা পার হলাম 500 মিটার দীর্ঘ নিচেফু টানেল। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 5700 ফুট উচ্চতায় অবস্থিত এই টানেলটি 2023 সালে চালু হয়। আগে এই এলাকায় ঘন কুয়াশার কারণে যাতায়াতে অনেক সমস্যা হতো, কিন্তু এই টানেলটি তৈরি হওয়ার পর সেই সমস্যা অনেকটাই কমেছে। পাশাপাশি প্রায় 6 কিলোমিটার পথও কমে গেছে, ফলে যাত্রা এখন আরও দ্রুত, নিরাপদ আর আরামদায়ক হয়েছে। আমরা নিচিফু টানেল ক্রস করে এলাম, তারপরে টিঙ্গা হাটও এলাম। আমরা দাঁড়ালাম না, কারণ বৃষ্টি পড়ছিল। যখন ফলসের কাছে ছিলাম তখন তো প্রচুর বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টি থেমে গেছে, রোদ উঠে গেছে, কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগছে। আর আমরা তো সবাই সোয়েটার বের করে পরে নিয়েছি, তো যত উপরের দিকে যাচ্ছি তত কিন্তু ঠান্ডাটা বেড়েই যাচ্ছে। পাহাড়ি রাস্তা ধরে এগোতে এগোতে দূর থেকে চোখে পড়ল দুলদুল থারপা লিং মোনাস্ট্রি। জামিরি এলাকায় পাহাড়ের ঢালে অবস্থিত এই বৌদ্ধ মোনাস্ট্রিটি 1950-এর দশকের শেষের দিকে প্রতিষ্ঠিত হয় এবং এটি স্থানীয়দের কাছে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসেবে পরিচিত। আমরা চলে এসেছি আমাদের নেক্সট সাইট সিইংয়ে। এটা একটা মোনাস্ট্রিটা অনেক উঁচুতে আছে। দেখি আমরা যেতে পারি কিনা। মনে হচ্ছে চলে যাবো। ঘুরতে এসে অ্যাকচুয়ালি গাড়িতে বসে থাকতে ইচ্ছে করে না। যতই শরীর খারাপ হোক, যতই ঠান্ডা লাগুক, মনে হয় যে প্রত্যেকটা জায়গা যেন ভালো করে দেখে নিই, কারণ এই জায়গাটা তো আর ঘুরে আসবো না, আর দেখতে পাবো না। সেজন্য যতই কষ্ট হোক, তবে শরীরকে বেশি কষ্ট দেওয়া ঠিক নয়, কারণ তারপরে জায়গাগুলো ঘুরতে তখন অসুবিধা হতে পারে। ছোট্ট একটা পাহাড়ের ওপর অবস্থিত এই মোনাস্ট্রিতে উঠতে বেশ কয়েকটা সিঁড়ি ভাঙতে হয়, তবে উপরে পৌঁছানোর পর চারপাশের পাহাড় আর সবুজ উপত্যকার অসাধারণ দৃশ্য চোখে পড়ে। মোনাস্ট্রিটা ছোট একটা মোনাস্ট্রি, বাট ভীষণ সুন্দর লাগলো। আসলে এই এতটা উঁচু থেকে গোটা দৃশ্যটা দেখতে এত ভালো লাগছে যে আমি আর লোভ সামলাতে পারলাম না। আমি উঠে আসতে বাধ্য হলাম। আমাদের গ্রুপের কিন্তু অনেকেই আসেনি, কিন্তু আমি এলাম। তো ঠিক আছে, আবার নিচে নামতে হবে। এখন যাই, ড্রাইভার তাড়া দিচ্ছে। এখানে অনেক দেরি হয়ে গেছে, আমাদের বাকিরা সবাই চলে গেছে, আমার জন্য অপেক্ষা করছে। আমাকে ছুটে ছুটে যেতে হচ্ছে নিচের দিকে। আমি যাই, গাড়িতে উঠবো, নাহলে নেক্সট সাইট সিইংগুলো আমরা মিস করে যাব।
এখানে দাঁড়িয়েছি, এখন লাঞ্চ করব। সামনেই হ্যাঙ্গিং ব্রিজ আছে, আগে আমরা খেয়ে নেব, খাওয়া দাওয়ার কাজটা সেরে নেব, তারপর কিন্তু আমরা হ্যাঙ্গিং ব্রিজে যাব। তো দেখা যাক এখানে কি কি খাবার পাওয়া যায় আর কেমন কি খাবার হয় সবই তোমাদেরকে জানাবো। এরপর আমরা পৌঁছলাম জামিরি পয়েন্টে, যেখানে টেঙ্গা নদীর ওপরে রয়েছে একটি হ্যাঙ্গিং ব্রিজ। তবে ব্রিজে ওঠার আগে আমরা ঠিক সামনেই থাকা একটি হোটেলে এলাম লাঞ্চ করার জন্য। প্রথমে গরম গরম মোমো অর্ডার করলাম। প্রচন্ড ঝাল। নোংরা একটু ভালো হয়, এরকম যায়। মোমোর সাথে যে চাটনিটা দিয়েছে সেটা প্রচন্ড ঝাল, আর মোমোটার টেস্টটা অসাধারণ ভালো। এরপর আমরা অর্ডার করলাম চিকেন থালি, যার দাম ছিল 200 টাকা, আর ফিশ থালির দাম ছিল 160 টাকা, আর ভেজ থালি 120 টাকা। চিকেন থালিতে ছিল 4 পিস চিকেন, ছোলা ভাজা, বরবটি ভাজা, ফুলকপি ভাজা, এঁচোড়ের তরকারি, সঙ্গে পেঁয়াজ আর শশার স্যালাড। খাওয়া হয়ে গেছে, এবার আমরা জামিরি হ্যাঙ্গিং ব্রিজের দিকে যাচ্ছি। হ্যাঙ্গিং ব্রিজে একটু টাইম কাটাবো। আমরা এখন উঠে গেছি জামিরি হ্যাঙ্গিং ব্রিজে। এরপর আমরা রওনা দিলাম আমাদের পরের গন্তব্য নাগ মন্দিরের উদ্দেশ্যে। টেঙ্গা নদীর ধারে অবস্থিত এই মন্দিরটি স্থানীয়দের কাছে অত্যন্ত পবিত্র একটি ধর্মীয় স্থান। লোককাহিনী অনুযায়ী পাহাড়ি রাস্তা নির্মাণের সময় এখানে একটি নাগ নাগিনের জোড়া বাস করত। একদিন একটি সাপ মারা যাওয়ার পর এই এলাকায় বারবার দুর্ঘটনা ও পাথর ধসের ঘটনা ঘটতে থাকে। এরপর নাগ দেবতাকে শান্ত করার উদ্দেশ্যে এখানে এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়। দিরাং যাওয়ার পথে আমরা একটু এখানে হল্ট করলাম, একটু গা গরম করব, চা খাবো। এখানে একটা দোকান রয়েছে, এই দোকানটাতে। আর এখন টেম্পারেচার 16 ডিগ্রি, প্রচণ্ড ঠান্ডা। সোয়েটার তো সব লাগেজে ট্রলিতে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, বাইরে কিছু বের করা নেই, তাও হাতের কাছে যা ছিল তাই পরে নেওয়া হয়েছে। প্রচণ্ড ঠান্ডা লাগছে, সেই কোথায় 36 ডিগ্রি সেলসিয়াস থেকে উঠে এসেছিলাম, এখন 16 ডিগ্রি হয়ে গেছে। এরপর 6 হবে, এরপর আরও ঠান্ডা লাগবে। যেন ঠান্ডা, আমি কাঁপছি, প্রচণ্ড ঠান্ডা লাগছে। এখানে একটু চা নিয়ে নিয়েছি, এখন এই চাটাই এখন স্বর্গের মতো।
আমরা এই দাদা ভাইয়ের সাথে ঘুরছি, তো দাদা ভাই আমাদের ভালো ঘোরাচ্ছে, ভীষণ ভালো ঘোরাচ্ছে। আপনার নামটা একটু বলুন। মৃণাল দাস। আপনারা যদি কেউ আসতে চান, আমি দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, দাদার সাথে আসবেন, ঘোরাবেন তো। নিশ্চয় নিশ্চয়। দিরাঙের হোমস্টেতে এসে পৌঁছালাম এইমাত্র। প্রচণ্ড তো বৃষ্টি হচ্ছে বাইরে, তো বৃষ্টির মধ্যেই আমরা এখন এসে পৌঁছলাম। ওই যে পেছনে আমার দাদা আর মেয়েকে নিয়ে যাচ্ছে। আর হ্যালো বলে দাও আমার ব্লগে, হ্যালো বলে দাও। হোমস্টেটির নাম তেনজিং হোমস্টে। আমাদের রুমে একটি ডাবল বেড, একটি সিঙ্গেল বেড ছিল। রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন, আরামদায়ক, আর বাথরুমটাও বেশ সুন্দর ছিল। এখানে আমাদের পার হেড খরচ পড়েছে 450 টাকা। সব মিলিয়ে এক রাত থাকার জন্য হোমস্টেটা আমাদের বেশ ভালোই লেগেছে। আমরা এখন একটু ঘুরতে বেরিয়েছি, দেখছি দিরাঙের এই মার্কেটটা কেমন, কিছু খাবার দাবার খাবো। এই একটুখানি খুব বৃষ্টি হচ্ছে, তাই জন্য একদম রাস্তাঘাট পুরো কাদা। তারই মাঝখানে আমরা একটু বেরিয়েছি, দেখি কোনো এখানে যদি কোনো হোমস্টেতে ঢুকে রুমে ফ্রেশ হয়ে তারপরে আমরা একটু বেরোলাম। এখানে কিছু লোকাল ফুড ট্রাই করা। লোকাল ফুড ট্রাই করবো, হ্যাঁ। লোকাল একটি রেস্টুরেন্টে আমরা অর্ডার করলাম চাউমিন এবং থুপকা। ফার্স্ট টাইম থুকপা ট্রাই করছি, ভালো লাগছে, বাট অতটাও ভালো লাগছে না, একটু নুন কম লাগছে আর মশলা কম লাগছে, বাট ঠিক আছে, চলে যাবে। চাউমিনটা একটু মোটা মোটা চাউমিন, বাট খেতে ভীষণ ভালো লাগছে, ভীষণ টেস্টি, ডেলিশিয়াস, খুব স্পাইসিও আছে। এইভাবেই শেষ হলো অরুণাচল প্রদেশ ট্রিপের দ্বিতীয় দিন। আগামী পর্বে আমরা দিরাং থেকে রওনা দেব তাওয়াংয়ের উদ্দেশ্যে। দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাঁ, এটা খাচ্ছিলাম এটা এর থেকেও এটা শুয়োরের বাচ্চা।